দর্শক স্বাগত সকাল 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার শুরু জিয়াউর রহমানের আমলেই। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে অংশ নিলেও জিয়াউর রহমান পাকিস্তানের হয়ে কাজ করেছিলেন। ফেরারি আসামি হয়েও জিয়া পরিবারের সদস্যরা লন্ডনে কিভাবে এত আয়েশি জীবন কাটায়, কোথায় তাদের অর্থের উৎস, তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত শাহ আলী জয়ের রিপোর্ট। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে নাগরিক সমাবেশে শনিবার ভোরে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতেই ৭৫ পরবর্তী সময় জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ এবং ক্ষমতায় টিকে থাকা প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার শুরু তার আমলেই। মানুষের ভোট নিয়ে ছিনিমিনি খেলা, ভোট চুরি করার যে প্রক্রিয়া সেটা তারই শুরু করা। জিয়াউর রহমান এটা শুরু করে গেছে, কারণ অবৈধভাবে সে ক্ষমতা দখল করে অবৈধ ক্ষমতাকে বৈধতা দেওয়ার জন্য ভোট চুরি করে পার্লামেন্টের মেম্বার নিয়ে এসে সেটাকে বৈধতা করার চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, জিয়া পরিবারের ষড়যন্ত্র এখনো থামেনি। তিনি বলেন, নিজের কর্মফলেই জিয়া পরিবার আজ সাজাপ্রাপ্ত। ফেরারি আসামি হয়ে তারেক রহমান কিভাবে এত আয়েশি জীবন কাটান, কারা তাকে অর্থ দিয়ে সহায়তা করছে, সেই প্রশ্ন তোলেন শেখ হাসিনা। আজকে ফেরারি আসামি হয়ে বিদেশে যেভাবে তারা বসবাস করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে এত আয়েশি জীবন তার যে কাটায় জিয়া রহমানের ছেলে, তো সেখানে এই অর্থের যোগানদার কারা? মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে অংশ নিলেও তিনি পাকিস্তানের হয়ে কাজ করেছেন। পাকিস্তানের কর্নেল বেগ যখন এই বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা চালাচ্ছে, মা বোনদের উপর অত্যাচার করছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, সেই সময় ওই ৭১ সালে কর্নেল বেগ জিয়াউর রহমানকে একটা চিঠি পাঠিয়েছিল। সেখানে তারা প্রশংসা করেছিল যে খুব ভালো কাজ করছেন, আরো কাজ দেব, চিন্তা করবেন না, আপনার বউ এবং স্ত্রী এবং ছেলেরা আমাদের কাছে খুব ভালো আছে। বাংলাদেশের অগ্রগতিতে সরকারের নেয়া নানা পদক্ষেপ, করোনা মহামারী মোকাবেলায় সফলতা এবং বাংলাদেশের উন্নয়নের চিত্র বিশ্ব দরবারে তুলে ধরতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষ উপলব্ধি করলো ৭৫ পর যে সরকার জনগণের সেবক। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলায় দেয়া ওই ভাষণে তিনি অনুন্নত রাষ্ট্রের নাগরিকদের জন্য টিকা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষকে টিকার বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, করোনার ক্ষতি কাটিয়ে উঠতে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রণোদনা ভিত্তিক উত্তরণ কাঠামো প্রণয়ন জরুরি। শাহ আলী জয়ের আরেকটি রিপোর্ট। ১৭তম বারের মতো জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রীতি অনুযায়ী সাধারণ পরিষদে এবারও নিজের বক্তব্য তুলে ধরেন মাতৃভাষা বাংলায়। মাননীয় সভাপতি, ভাষণে বাংলাদেশের অর্জন এবং অগ্রগতির চিত্র যেমন উঠে আসে, তেমনি গুরুত্ব পায় করোনা পরিস্থিতিও। শেখ হাসিনা বলেন, বিশ্বের প্রতিটি নাগরিকের জন্য করোনা টিকা নিশ্চিত করতে হবে। আমরা ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে টিকা বৈষম্য বাড়তে দেখেছি। জরুরি ভিত্তিতে এই বৈষম্য দূর করতে হবে। লক্ষ লক্ষ মানুষকে টিকা থেকে দূরে রেখে কখনোই টেকসই পুনরুদ্ধার সম্ভব নয়। সবার জন্য ন্যায়সঙ্গত সাশ্রয়ী মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। প্রযুক্তি সহায়তা ও মেধাস্বত্বে ছাড় পেলে বাংলাদেশও ব্যাপক পরিমাণে টিকা তৈরি করতে সক্ষম। করোনার ক্ষতি পুষিয়ে নিতে উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশেষ প্রণোদনার কথাও বলেন প্রধানমন্ত্রী। স্বল্পোন্নত দেশের টেকসই উত্তরণ ত্বরান্বিত করার জন্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আমরা প্রণোদনা ভিত্তিক উত্তরণ কাঠামো প্রণয়নে আরো সহায়তা আশা করি। সংকটকালে প্রবাসী শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে উন্নত রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই সংকটকালে অভিবাসী গ্রহণকারী দেশগুলোকে অভিবাসীদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করার
এবং তাদের কর্মসংস্থান, স্বাস্থ্য এবং কল্যাণকে নিশ্চিত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়কে উদ্যোগী হতে বলেন শেখ হাসিনা। রোহিঙ্গা সংকটের সৃষ্টি মিয়ানমারের, সমাধানও রয়েছে মিয়ানমারের হাতে। রাখাইন রাজ্যে তাদের মাতৃভূমি, সেখানে তারা নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের মাধ্যমেই কেবল এই সংকটের স্থায়ী সমাধান হতে পারে। প্রধানমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ দক্ষিণ পূর্ব এশিয়ার স্বপ্ন দেখে বাংলাদেশ। এজন্য নিজ দেশে সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে বাংলাদেশ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পারমাণবিক এবং গণবিধ্বংসী অস্ত্র নির্মূলের উদ্যোগ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে আফগানিস্তানের বিনির্মাণ ও ভবিষ্যতের গতিপথ নির্ধারণ আফগানিস্তানের জনগণের উপরই নির্ভর করে। আফগানিস্তানের আর্থসামাজিক উন্নয়নের জন্য দেশটির জনগণ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যেতে বাংলাদেশ সদা প্রস্তুত। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। অবশেষে ইউনিট ওয়ার্ড থানা সম্মেলন করতে যাচ্ছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। ব্যাপক সাংগঠনিক দুর্বলতা থাকা এই দুই ইউনিটের সম্মেলনের মাধ্যমেই কমিটি গঠন হবে বলছেন দলের সিনিয়র নেতারা। কোনো বিতর্কিত অনুপ্রবেশকারী যেন কমিটিতে আসতে না পারে তা কড়া মনিটরিং করবেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। তৌফিক মাহমুদ, মুন্নার রিপোর্ট। 2019 সালে অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন। তার এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি হলেও আজ অবধি গঠিত হয়নি কোনো ইউনিট, ওয়ার্ড কিংবা থানা কমিটি। বিভিন্ন আলোচনা এবং বর্ধিত সভায় দুই ইউনিটেরই ব্যাপক সমালোচনা করেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। উঠে আসে পদ বাণিজ্য এবং সাংগঠনিক দুর্বলতার বিষয়। সবচেয়ে লাভজনক ব্যবসা হলো পদ বাণিজ্য। এর চেয়ে ইনভেস্টমেন্ট ছাড়া ব্যবসা আর কোনো ব্যবসা কিন্তু এখন পর্যন্ত আসে না। দেরিতে হলেও এবার কমিটি গঠন করতে যাচ্ছে দুই ইউনিটই। কেন্দ্রের স্পষ্ট নির্দেশনা, সম্মেলন করেই কমিটি গঠন করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগে এসে হঠাৎ করে নতুন করে নেতা হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এইসব দেখে এইগুলিকে বিস্তারিত আলোচনা করে সকলের সঙ্গে আলোচনা করে আমরা সম্মেলন করব। ইউনিট কমিটি গঠনের পরপরই আমরা ওয়ার্ড কমিটি এবং থানা কমিটিগুলি গঠন করব এবং প্রতিটি কমিটি সম্মেলনের মাধ্যমে হবে। এদের নিয়ে আশা যতটুকু করি আর যতটুকু আমরা অর্জন করি, যেটুকু অর্জন করি সেটাই আমাদের লাভ। কারণ ঢাকা মহানগরে এই সাংগঠনিক কার্যক্রম যেগুলা এই আমাদের গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন প্রক্রিয়া আজ গত 15-20 বছরে এই প্র্যাকটিস থেকে আমরা দূরে সরে আসছি। কমিটি গঠনের ক্ষেত্রে কড়া মনিটরিং করবে দায়িত্বপ্রাপ্ত কমিটি। কোনো বিতর্কিত অনুপ্রবেশকারী যেন কমিটিতে আসতে না পারে সেজন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে এই অতীতে যেভাবেই করেছে এই আগামী ভবিষ্যতে এটা করতে পারবে বলে আমি বিশ্বাস করি না। আমরা এই ব্যাপারে খুব ক্লোজ টাচে আমরা আছি তারা সার্বজনীনভাবে, কারণ এই জায়গায় আমাদের মহানগর থেকেও টিম দেওয়া হয়েছে, থানার নেতৃবৃন্দ এর সাথে সম্পৃক্ত আছে, ওয়ার্ড পর্যায়ের নেতারা সম্পৃক্ত আছে। গঠনতন্ত্রের মধ্যে কার কি বিরুদ্ধে কি অ্যাকশন সেটা অপরাধের মাত্রা বুঝে নির্ধারণ করা আছে। আমাদেরকে দেখতে হবে যে এদের মধ্যে কারা এসে দলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, দলের নাম ব্যবহার করে অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম চালাচ্ছে। আমরা ক্লিয়ার সিদ্ধান্ত যে এই ধরনের লোকদেরকে যখন কমিটি করা হবে তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে না। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগকে দলের ত্যাগী ও দুর্দিনের নেতাকর্মীকে ডেকে এনে কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তৌফিক মাহমুদ, মুন্না, নিউজ 24, ঢাকা। অবৈধ দখলে রাজধানীর 572 কিলোমিটার সড়ক ও 108 কিলোমিটার ফুটপাত, এই তথ্য সিটি কর্পোরেশনের। এমন অবস্থার মধ্যেও পার্কিং সংকট, সড়ক জুড়ে বিধি লঙ্ঘনের ছড়াছড়িতে যান আর জনজটে নাকাল ঢাকা। সড়কে আছে বাস থেকে ঘোড়ার গাড়ি, সবই। সমাধান কোথায়? সেই প্রশ্নের উত্তর খুঁজব ফখরুল ইসলামের রিপোর্টে। বাস করা স্থায়ী বাসিন্দাদের সাথে প্রতিদিনই গড়ে যুক্ত হচ্ছে 1700 মানুষ। 2016-এর পরিসংখ্যান ব্যুরোর হিসেবে এই মেগা শহরে বাসিন্দা এখন 1,70,00,000। কাজের তাগিদে বের হলেই এই শহরে বিপুল সংখ্যক মানুষ এখন প্রায়শই থমকে যান রাস্তা, ফুটপাত অথবা গাড়িতে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এক খসড়া জরিপে প্রতিদিন যাতায়াতের ট্রিপ 3.5 কোটি। সিটি কর্পোরেশনের তথ্য হচ্ছে নগরীর 163 কিলোমিটার ফুটপাতের 108 কিলোমিটারই অবৈধ দখলে। দখলে আছে মোট 2289 কিলোমিটার সড়কের 572 কিলোমিটারই। পদচারী বান্ধবতা সৃষ্টি করা, বিশেষ করে বাস এবং রেলকে ব্যবহার করা, সকলের অন্তর্ভুক্তিতা নিশ্চিত করা, গুরুত্ব না দেওয়া পর্যন্ত এর উত্তরণের কোনো সুযোগ নাই।
নগরীর 210 কিলোমিটার প্রধান সড়কে পার্কিং ব্যবস্থা খুবই নগণ্য। এর মধ্যেও 30 ভাগ প্রধান সড়কে রয়েছে অবৈধ পার্কিং ও হকারদের আধিপত্য। রাস্তার উপরে বসা অবৈধ ঠিক আছে, কিন্তু তারপর তো গরিবে তো চলতেই বল রাস্তায় এই জায়গায় গাড়ি ঘোড়া চলে না, এই কারণে দোকানপাট লাগানো হয়েছে। বেশ কিছু সড়কে বাস, প্রাইভেট কারের সঙ্গে ধীরগতির রিক্সা, ঠেলাগাড়ি, এমনকি ঘোড়ার গাড়িরও দেখা মেলে। আগেই যেতে হবে, তাই ফুট ওভার ব্রিজ রেখেও আইন ভাঙছেন পথচারী। রিক্সা আমি কি করবো, পার তো হতে হবে। আমার টাইম লাগে বেশি, সো দ্যাট আমি খালি পেয়েছে চলে আসছি। যানজট নিরসনে যুগের পর যুগ উদ্যোগ আসে যায়, কার্যকরের অভাবে সেগুলো আটকেও থাকে মহাপরিকল্পনার নথিতেই। অটো রিক্সা আছে যেগুলো ভেহিকেলের সংজ্ঞার মধ্যে পড়ে না। কিছু কিছু জায়গা আছে যেখানে ফুটপাথ অকুপাইড থাকার কারণে যানজটটা তৈরি হয়। আপনি নির্মূল করতে চান তাহলে রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু প্রয়োজন হবে। দেশের শিল্প, বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসার মূল কেন্দ্রবিন্দু ধরা হয় এই মেগাসিটি ঢাকাকে, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করেন 40,000-এরও বেশি মানুষ। গবেষণা বলছে এই মেগাসিটিকে বসবাস উপযোগী রাখতে হলে প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই। তবে এরই মধ্যে বিভাগীয় পর্যায়ে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা ও শহরকে বিকেন্দ্রীকরণের পরিকল্পনা বাস্তবায়ন হলে স্বস্তি ফিরবে জনজীবনে। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মরিশাস ফেরত নারী অভিবাসী কর্মী মরিয়মের ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে মরিশাসে বাংলাদেশি কর্মীদের মধ্যে চলছে আলোচনা সমালোচনা। পুলিশ বলছে অভিযোগের তদন্ত চলছে, তবে অভিযুক্ত কোম্পানির মালিক আক্তার হোসেন ঘটনা অস্বীকার করেছেন। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। 2014 থেকে 2018 সালের মধ্যে 10,000-এরও বেশি বাংলাদেশি ভাগ্য ফেরাতে পাড়ি জমায় সদর মরিশাস। তাদেরই একজন মরিয়ম। 2 বছর সেখানে কাজ করার পর মরিয়ম দেশে ফিরে আসে। এরও প্রায় 7 মাস পর মরিশাসের ফায়ার মাউন্ট কোম্পানির মালিক বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ তোলেন মরিয়ম। বসের বাসাতে নিয়ে যায়, ওখানে গিয়ে আমাকে রেপ করা হয়। আমি থানায় যাই, থানায় গিয়ে আমি এটা মামলা করি। বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয় মরিশাসে কর্মরত বাংলাদেশি কর্মীদের মধ্যে। অনেকে মরিয়মের অভিযোগকে ভিত্তিহীন বলেন। কোম্পানির দোষারোপ করার জন্য, যাতে করে কোম্পানির নাম খারাপ হয়, সেই জন্য একটা শত্রুতা করছে। হেললি কখনো আমাদেরও মান সম্মান গেছে না। সবাই আমরা ফ্যামিলি রেখে আসছি, এতে আমাদেরও বদনাম হচ্ছে। এমনকি মরিশাসে মরিয়মের সাথে স্বামী স্ত্রীর পরিচয়ে একসাথে বসবাস করেছেন বলেও দাবি করেন ফায়ার মাউন্ট কোম্পানির ম্যানেজার শাহ আলম। আমার সাথে তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক হয় এবং এক পর্যায়ে তার সাথে আমার হাজব্যান্ড ওয়াইফ পর্যন্ত চলে যায়। একই রুমে ছিলাম প্রায় 10 মাসের মতো। আপনারা আসেন, এই রুমে সে ছিল এবং এই খাটে সে ঘুমাইছিল এবং দেখেন এই বেডশিট সেই ব্যবহার করছিল। মরিয়মের ধর্ষণের অভিযোগকে অস্বীকার করে গোলাম রাব্বি এন্টারপ্রাইজের মালিকের দাবি, স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে মরিয়ম মামলা করেছেন। জোরদবস্তি বলতেছে এই করছে, একদম বাইনট মিথ্যা কথা। এটা মিথ্যা কথা। মরিশাস আইজও পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটে নাই। মরিয়মের অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে দ্রুত এই ঘটনার সুরাহা চায় মরিশাসে বাংলাদেশি কর্মীরা। তাদের আশঙ্কা, বিষয়টি দ্রুত সুরাহা না হলে মরিশাসে বৈদেশিক কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়বে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এবার করোনা আপডেট। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 31 জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও 1233 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা 15,49,553 জন, আর তাদের মধ্যে মারা গেছেন 27,368 জন। একদিনে সারা দেশে 27,000-এর বেশি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে 4.54%। দেশে 6.5 মাস পর দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত কোভিড রোগীর হার গত মঙ্গলবার 5%-এর নিচে নেমে আসে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরীক্ষামূলক কাজ শুরু হচ্ছে আজ থেকে। বিস্তারিত জানাতে আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, এই প্রকল্প নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? রাশিদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে আমি ইপিজেড আশুলিয়া মহাসড়ক। সেই সড়কের যে এলিভেট এক্সপ্রেস আর কিছুক্ষণ পরেই কিন্তু এই সড়কের যে পরীক্ষা নিরীক্ষা সেটা আসলে
পরিদর্শন করতে আসে ওবায়দুল কাদের যোগাযোগ মন্ত্রী, সড়ক ও যোগাযোগ মন্ত্রী, তিনি আসছেন। এবং এছাড়াও কিন্তু জাপানে এবং বিদেশি যারা রয়েছে তারা হচ্ছে আপনারা দেখছেন যে তারা সবাই কিন্তু এখন এখানে এসেছে। এই প্রকল্পটি কিন্তু 2020 সালে প্রকল্পটি প্রস্তাবিত হয়, এরপরেই কিন্তু দীর্ঘ আবার 1 বছর পর কিন্তু আজকে সেই কাজটি হতে যাচ্ছে। এখানে কিন্তু আপনার কিছুক্ষণের মধ্যেই কিন্তু উদ্বোধন হতে যাচ্ছে। আমি একটু এইখানকার যারা এই এলাকার যারা লোকজন রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। তারা আসলে এসেছেন এবং যেহেতু এই প্রকল্পটি এই সড়কটা আসলে খুব গুরুত্বপূর্ণ সড়ক, সেই সড়কটি সব সময় যে যানজটটি লেগে থাকে, সেই কারণে আসলে এই যানজট নিরসন করতেই কিন্তু সরকারের যে পরিকল্পনা সেটা কিন্তু সরকার নিয়েছে। আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। এই সড়ক তো দীর্ঘদিন ধরে এই যানজট লেগে থাকে, সরকার যে উদ্যোগ নিয়েছে এই এলিভেটেড স্প্রেটি করার জন্য, সেটাতে আসলে কিভাবে দেখছেন আপনার এলাকাবাসী? এলাকাবাসীর পক্ষ থেকে, আশুলিয়া থানার পক্ষ থেকে সর্বপ্রথমেই একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনাকে আশুলিয়াবাসীর পক্ষ থেকে, সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনারা অবশ্যই জানেন আশুলিয়া একটি শিল্প অঞ্চল। দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে অনেক শিল্প কারখানা হওয়ার কারণে যানজটটা মানুষের নিত্যদিনের সঙ্গী। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটি নিয়েছেন, এই উদ্যোগের কারণে ইনশাল্লাহ আশা করি আশুলিয়াবাসী অঞ্চলের যারা উদ্যোক্তা আছেন, ব্যবসায়ী আছেন, কর্মজীবী মানুষ আছেন, তারা আর যে ভোগান্তিতে ভুগছেন, যানজটের ভোগান্তিটা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আর থাকবে না। এজন্য আমরা এই অঞ্চলের মানুষের সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয় শ্রদ্ধাভাজন ওবায়দুল কাদের স্যারকে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ। যেমনটা আসলে বলছিলেন, এখানকার লোকজন তারা বলছে এই সড়কটি একটা অভিশপ্ত সড়ক। সেই সড়কটি আপনি জানেন যে খুবই গুরুত্বপূর্ণ। সেই সড়কটি সবসময় কিন্তু আপনার যানজট লেগে থাকে। এই সড়কের যে যানজট নিরসন করতে, যেহেতু এই অঞ্চলে ইপিজেড রয়েছে এবং পোশাক কারখানা রয়েছে এবং সরাসরি বিমানবন্দর থেকে যারা যাতে ইপিজেডে যেতে পারে, তারা যাতে আসলে সুন্দরভাবে যে যানজট মুক্ত একটি পরিবেশ এবং যানজট মুক্ত একটি সড়ক চায়, সেই জন্যই আসলে এই পরিকল্পনা নিয়েছে। এই ছিল আমার কাছে টিপু ঢাকা টুঙ্গি আশুলিয়া মহাসড়কের এলিভেটেড এক্সপ্রেসের সর্বশেষ প্রস্তুতির খবর। চলে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে টিপু। নাজমুল, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী নাজমুল হুদা সাফারের আশুলিয়া থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 33তম সিনেট সভা, যে বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, সিনেট সভায় আজ কি কি বিষয়ে আলোচনা হতে পারে? ধন্যবাদ আপনাকে আসি টিপু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 33তম সিনেট সভা বেলা 11টায় অনুষ্ঠিত হবে। আপনি জানেন যে সিনেট সভায় মূলত বিশ্ববিদ্যালয়ের বাজেট, গত অর্থ বছর অর্থাৎ 20-21 অর্থ বছর যে বাজেট, সেই বাজেটে আসলে যেই বাজেটটি দেওয়া হয়েছিল সেটি কিভাবে খরচ হয়েছে, কোন কোন খাতে খরচ হয়েছে, ঠিকভাবে খরচ হয়েছে কিনা সেটির একটি হিসাব নিকাশ। এবং যে বর্তমান ভাইস চ্যান্সেলর আছেন ডক্টর শিরিন আক্তার, তিনি তার এই 1 বছরের মেয়াদে কি কি কাজ করেছেন আর কি কি কাজ করবেন, সেই বিষয়গুলো নিয়ে মূলত আসলে এখানে পর্যালোচনা এবং কথাবার্তা হবে। গত অর্থ বছরে যে বাজেটটি দেওয়া হয়েছে সেটির খরচের হিসাবটি মূলত, আর যেই বাজেটটি আগামী অর্থ বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট অনুমোদন করেছে সেটি নিয়ে এখানে পর্যালোচনা হবে। 2021-22 অর্থ বছরে 360 কোটি 79 লাখ টাকার বাজেট উপস্থাপিত হবে এবং এই বছর যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কিভাবে চলবে, কিভাবে পরিচালিত হবে, কি কি কর্মপরিকল্পনা আছে, এই বিষয়গুলো নিয়ে কথা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়েও বেশ কিছু কথাবার্তা এর মধ্যে সিন্ডিকেট সভায় তাদের হয়েছে এবং আর কি কি কার্যক্রম নেওয়া হবে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা সহ এই বিষয়গুলো নিয়ে কথা হবে। গত 27 জুন উপাচার্য সম্মেলন কক্ষে 57তম সিন্ডিকেট ও ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় কিন্তু 360 কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছিল। এর আগে গত বছর এই সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়। সেই সিনেট অধিবেশনে যে বাজেট ঘোষিত হয়েছিল সেটি ছিল হচ্ছে
346 কোটি টাকার বাজেট ছিল এবং সেই বাজেটটি মূলত তারা এই সময়টিতে খরচ করেছেন এবং সেখানেও সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছিল যে শিক্ষকদের বেতন ভাতা, কর্মচারীদের বেতন ভাতা, সেটিকে সর্বোচ্চ দেওয়া হয়েছিল এবং গবেষণায় হতাশাজনক একটা বাজেট দেওয়া হয়েছিল এবং বিশ্ববিদ্যালয়ের কাজ যেটি বলা হয় গবেষণা, সেই ক্ষেত্রে সেটি বরাবরই অন্যান্য বারের মতো উপেক্ষিত থেকেছে এবং কাজ হয়নি এবং করোনা মহামারীতে বিশ্ববিদ্যালয় অনেকাংশে বন্ধ ছিল। সুতরাং এই বন্ধ থাকার সময় বাজেট ব্যয়ের বিষয়গুলো সেগুলো হিসেবে আসবে যে এইগুলো গত বছরের বাজেট আসলে কিভাবে খরচ হয়েছে, যেহেতু মহামারী ছিল, মহামারীতে ক্লাস পরীক্ষা অনেক কিছু হয়নি, এই বিষয়গুলো পর্যালোচনায় আসবে এবং আমরা এখানকার প্রক্টর যিনি, তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে চাকসুর বিষয়টি হয়তো বা আসতে পারে, যেহেতু চাকসু নির্বাচন হয়নি করোনা মহামারীর কারণে এবং এই সিনেট অধিবেশনে কিন্তু ছাত্র। জায়েদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শেখ জায়েদ। বায়ু দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে কুষ্টিয়া শহরে। বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, কুষ্টিয়ায় বায়ু দূষণের মাত্রা কি আর এর কারণ কি? ধন্যবাদ টিকু। সারা পৃথিবীতে যে বায়ু দূষণ পরিমাপ করে যেসব সংস্থা, তার মধ্যে সরাসরি এই মুহূর্তে ডাটা সরবরাহ করে এয়ার ভিজুয়াল। আমি কিছুক্ষণ আগে যে তথ্য দেখেছি তাতে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দূষিত বায়ুর যে নগরী, দিল্লির থেকে খুব বেশি ডিফারেন্স কিন্তু আমাদের এই কুষ্টিয়া ছোট্ট শহরের নেই। দিল্লিতে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে যেখানে AQI অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের মাত্রা ছিল 135, সেখানে এই কুষ্টিয়ার মাত্রা কিন্তু 117। এবং আমি ঢাকা শহর, যেটিও অন্যতম দূষিত শহর, পৃথিবীর তৃতীয় দূষিত শহর, সেখানের মাত্রাও কিন্তু দেখেছি যে 151। অর্থাৎ এই যে বায়ু দূষণ হচ্ছে কুষ্টিয়ার মতো শহরে, ঢাকার মতো এখানেও কিন্তু সড়কের যে নির্মাণ কাজগুলো চলছে, আমি এখানেও আপনি দেখাচ্ছি যে সড়কের পাশে নির্মাণ সামগ্রী রেখে দেওয়া হয়েছে এবং কুষ্টিয়ার অধিকাংশ সড়ক, বিশেষ করে শহর লাগোয়া সড়কগুলো 4 লেনে উন্নীতকরণের কাজ চলছে। সেই কাজগুলো কিন্তু বায়ু দূষণের নিরূপণের বা নিয়ন্ত্রণের যে মানমাত্রা, সেগুলো ঠিক রেখে কিন্তু করা হচ্ছে না। একই সঙ্গে এখানে যে যানবাহন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জাহিদুজ্জামান। মানুষের জন্য ফাউন্ডেশনের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছে হিন্দু আইন পরিবর্তন প্রতিরোধ সম্মিলিত পরিষদ। একই সাথে সংগঠনটি মানুষের জন্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শাহিন আনাম ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামকে বয়কট করার ঘোষণাও দিয়েছে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বক্তারা। বলেন, হিন্দু আইন পরিবর্তনের প্রস্তাবনার মাধ্যমে হিন্দুদের নিজেদের মধ্যে ও সরকারের সাথে বিভেদ সৃষ্টির পায়তারা করা হচ্ছে। নাইম আল জিকোর প্রতিবেদন। মানুষের জন্য ফাউন্ডেশনের দেয়া হিন্দু পারিবারিক আইন পরিবর্তনের প্রস্তাবনার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন। হিন্দু আইন পরিবর্তন প্রতিরোধ সম্মিলিত পরিষদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা সনাতন ধর্মে নারীর অধিকার তৈরি আইন তুলে ধরেন। যদি ছেলে না থাকে তাহলে মেয়েরা ওই সম্পত্তি সম্পূর্ণ ওনার। এই সময় মানুষের জন্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শাহিন আনাম ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামকে বয়কট করার ঘোষণা দেওয়া হয়। এই আইন পরিবর্তন আমরা চাই না। যারা এখন এটার বিরোধিতা করছেন তাদেরকে বলবো, এখনো সময় আছে, আপনারা ভুল শুধরে নিন। মানুষের জন্য ফাউন্ডেশনের যে NGO, ওনাদেরকে বলবো আপনাদের শুভবুদ্ধির উদয় হয়। নামটা হচ্ছে মানুষের জন্য ফাউন্ডেশন, আসলে মানুষের ধ্বংসের জন্য ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের বিরুদ্ধে আমরা ঘৃণা প্রকাশ করি। তাদেরকে আমরা বয়কট করব। হিন্দু পারিবারিক আইন পরিবর্তনের প্রস্তাবনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানান বক্তারা। বলেন, শাহিন আনাম ও মাহফুজ আনাম এই প্রস্তাবনার মাধ্যমে সরকারের সাথে সনাতন ধর্মাবলম্বীদের বিভেদ সৃষ্টির পায়তারা করছে। আজকে 3টে NGOর কারণে হিন্দু সমাজ আজকে দ্বিধে বিভক্ত হয়ে গেছে। এটা তো আগে ছিল না কোনোদিন। সনাতন ধর্মের যে সম্প্রীতি রয়েছে সেটিকে ভুলুণ্ঠিত করার জন্য, সেটির মধ্যে বিদ্বেষ সৃষ্টি করার জন্য তাদের এই পায়তারা। আন্তর্জাতিকভাবে এই সরকারকে ছোট করার জন্য তারা এটা গভীর ষড়যন্ত্র করছে। হিন্দু পারিবারিক আইন পরিবর্তনের প্রস্তাবনা প্রত্যাহার করে সনাতন ধর্মাবলম্বীদের কাছে শাহিন আনাম ও মাহফুজ আনাম ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার কথাও জানান তারা। ওনারা যদি ক্ষমা না চান এবং
ওনারা যদি এর থেকে পিছিয়ে না পড়েন, এখন আমাদের আন্দোলনের সময় হয়েছে। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দিশেহারা এখন ইভালি, ই অরেঞ্জ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে বিনিয়োগকারীরা। টাকা উদ্ধারে মরিয়া গ্রাহকরা আন্দোলন সংগ্রামও করছেন নিয়মিত। কিভাবে টাকা পাওয়া যাবে সেই প্রশ্নই আসছে ঘুরে ফিরে। তবে ইতিহাস বলছে এই ধরনের প্রতিষ্ঠানে বিনিয়োগ করে অর্থ ফিরে পাওয়ার নজির নেই। ইভালি, ই অরেঞ্জের গ্রাহকদের ক্ষেত্রেও কি ঘটবে তারই পুনরাবৃত্তি উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী সুলতান আহমেদ। চলতি শতাব্দীর শুরুর দিকের কথা। যুব কর্মসংস্থান সোসাইটি বা যুবক নামের প্রতিষ্ঠানটি গ্রাহককে অতি মুনাফার লোভ দেখিয়ে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। 2007 সালে তাদের কার্যক্রম বন্ধ করে বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে নির্দেশনাও আসে। তবে 14 বছরেও 3,04,000 গ্রাহক তাদের পাওনা 2,600 কোটি টাকা ফেরত পায়নি। একসময় পল্টন কাকরাইল এলাকায় সরব ছিল ডেস্টিনির গ্রাহকদের উপস্থিতি। 2012 সালে সেই প্রতিষ্ঠানের মালিক সহ কয়েকজনের বিরুদ্ধে 4,119 কোটি টাকা হাতিয়ে নেওয়া ও পাচারের অভিযোগে মামলা হয়। সেই মামলায় তারা রয়েছেন কারাগারে। তবে এখন পর্যন্ত কোনো টাকাই ফেরত পায়নি গ্রাহকরা। 10 মাসে স্বর্ণের ব্যবসা করে বিনিয়োগ দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন নিয়ে গ্রাহকের 6,000 কোটি টাকা হাতিয়ে নেয় ইউনিপে টু ইউ। প্রতারণার অভিযোগে তাদের কাছ থেকে জব্দ করা হয় 420 কোটি টাকা। উচ্চ আদালতের রায়ের পরও 1 টাকাও ফেরত পায়নি গ্রাহকরা। যুবকের সম্পদ আছে, ডেস্টিনির সম্পদ আছে, সেই সম্পদ একসময় সিজ করা হয়েছে। আজকে তার ভ্যালুটা কি আছে? এক পাশে কত লায়াবিলিটি আছে জেনুইন, আর এক পাশে নতুন অবস্থাত অ্যাসেট ভ্যালুটা কি আছে। এই দুটো পাশাপাশি রেখে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব যাদের এই সম্পদ আছে সেগুলো কিভাবে, যাদের সম্পদই নাই সেই টাকা কোথা থেকে আসবে। সেই রেশ ধরে প্রতারণার আধুনিকতম ভার্সন এই ইভ্যালি, ই অরেঞ্জ। গ্রাহকরা অবশ্য টাকা ফেরত পেতে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছেন। যদিও অ্যাটর্নি জেনারেল বলছেন প্রচলিত আইনে গ্রাহকের অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এখন যে প্রচলিত আইন আছে সেটা হচ্ছে যে দেওয়ানি বা ফৌজদারি মামলা করতে হবে। তারা প্রতারণার শিকার হয়েছেন, তারা ফৌজদারি মামলা করতে হবে তাদের বিরুদ্ধে, এবং একই সাথে তারা টাকা আদায়ের জন্য দেওয়ানি মামলা করতে হবে। তো সেই ক্ষেত্রে একটা সময় সাপেক্ষ হয় দেওয়ানি মামলার টাকা নেওয়াটা, কিন্তু যদি এখানে বিশেষ কোনো আইন করে দেওয়া হয় তাহলে হয়তো এটা সমস্যা হবে না। তবে সরকারের উচ্চ মহলের আন্তরিকতা থাকলে আংশিক হলেও গ্রাহকের বিনিয়োগ ফিরিয়ে দেওয়া সম্ভব বলেই মনে করেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এই বৈঠকে দুদেশের বেশ কিছু অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা হয়, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান। বৈঠকে 4 মিলিয়ন ইন্দো আমেরিকান বাসিন্দারা কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তা নিয়েও কথা বলেন বাইডেন। এছাড়াও আলোচনায় উঠে আসে করোনা মহামারী, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন সহ মহাত্মা গান্ধীর রাজনৈতিক আন্দোলন ও নীতি আদর্শের প্রসঙ্গ। প্রায় 1 ঘন্টার বৈঠক করেন দুদেশের রাষ্ট্রপ্রধান। এই বৈঠক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে একটি নতুন সম্পর্ক স্থাপন তৈরি হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। আফগানিস্তানে দেখা দিয়েছে চরম অর্থ সংকট। তালেবান সরকার ক্ষমতায় আসার পরই যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অর্থ আটকে দিয়েছে। মার্কিন এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করছে কাবুলবাসী। অন্যদিকে মানবিক বিপর্যয় ঘটতে পারে বলে হুঁশিয়ারি দিয়ে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রয়টার্স ও বিবিসি থেকে প্রাপ্ত তথ্যচিত্রে নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। তালেবানের কাবুল দখলের 1 মাসের মধ্যেই দেশটিতে শুরু হয়েছে অর্থ সংকট। বিভিন্ন ব্যাংকে লাইন দিয়ে দাঁড়িয়েও অর্থ তুলতে পারছেন না গ্রাহকরা। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ অর্থ যুক্তরাষ্ট্র বাজেয়াপ্ত করায় অর্থ সংকটের পাশাপাশি ব্যবসা বাণিজ্যে বিস্তর ক্ষতির শিকার হচ্ছে আফগানরা। বিদেশে থাকা আফগানিস্তানের রিজার্ভের $900 কোটি ফিরিয়ে দেবার জন্য এরই মধ্যে আবেদন জানিয়েছে তালেবান সরকার। এ প্রেক্ষিতে কাবুলে যুক্তরাষ্ট্রকে আফগানদের অর্থ ছেড়ে দেবার দাবি জানায় বিক্ষোভকারীরা। এই অর্থ আফগানিস্তানের। এই অর্থ দিয়ে আমাদের খাবার ও ওষুধ কেনেন ব্যবসায়ীরা।
আফগানিস্তানের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে বহু মানুষ পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে, যাদের বেশিরভাগই পাকিস্তানে অভিবাসী কিংবা শরণার্থী হিসেবে প্রবেশ করেছে। এমন অবস্থায় দেশটির আসন্ন ভয়াবহ মানবিক বিপর্যয় ঠেকাতে জাতিসংঘকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে তিনি এই আহ্বান জানান। আফগানিস্তানে অচিরেই মানবিক সংকট সৃষ্টি হতে যাচ্ছে। এই বিশৃঙ্খল অবস্থা দেশটির সন্ত্রাসীদের আশ্রয়স্থল হয়ে উঠবে, আর এর ফলে শুধু প্রতিবেশী দেশগুলোই নয়, গোটা বিশ্বই অস্থিতিশীল হয়ে উঠবে। তাই আফগান জনগণের স্বার্থে বর্তমান তালেবান সরকারকে শক্তিশালী করুন। এদিকে তালেবান সরকার দেশটিতে শরিয়া আইন অনুযায়ী চরম শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড ও অঙ্গচ্ছেদ করার বিষয়টি ফের কার্যকর করার ঘোষণা দিয়েছে। এছাড়া নারীদের কর্মসংস্থানে ফেরা ও শিক্ষার পরিবেশ সৃষ্টির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করলেও এখনও এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি তালেবান সরকার। নাহিদ জিহান, নিউজ 24। কোচ অস্কার ব্রুজনের সঙ্গে নিজের ফুটবল দর্শনের যোগাযোগ খুঁজে পেয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। জাতীয় দলের দ্বিতীয় দিনের অনুশীলন দেখে এমনটাই জানালেন বাফুফে বস। বলছেন, নতুন কোচের ফরমেশনে এবং কৌশলে মানিয়ে নিতে খেলোয়াড়দের কোনো সমস্যা হবে না। সেই সাথে সাফে ভালো করলে ফুটবলারদের জন্য থাকছে বড় পুরস্কার। তবে কি থাকছে পুরস্কারে সেটি খুলে বলেননি বাফুফের সভাপতি। মাহফুজুল ইসলামের রিপোর্ট। জাতীয় দলের অনুশীলন দেখতে মাঠে হাজির বাফুফের সভাপতি। নতুন কোচের কৌশল আর পরিকল্পনা এরই মধ্যে জেনেছেন বাফুফে বস। মাঠের অনুশীলন পরখ করে জানালেন, অস্কারের ফুটবল দর্শনটা তার ভাবনার কাছাকাছি। তার সাথে টেকনিক্যাল অ্যাসপেক্টে যেটা আলাপ করলাম, ওরা আই ফাউন্ড আউট দ্যাট মোস্ট অফ দেম আমার সাথে মিলে। দুই একটা জায়গায় এদিক ওদিক ছিল, সেটা আমি যখন তার সাথে ডিসকাস করলাম, সো হি অ্যাকসেপ্টস ইট। আবার ও আমাকে দুই একটা জিনিস বুঝালো যে দ্যাট ইজ আই ফাউন্ড ইট এভরিথিং অ্যাকর্ডিং টু মাই লাইকিং। সাফের বাকি অল্প কয়েকদিন। নতুন কোচের কৌশলে এই অল্প সময়ে কতটুকু নিজেদের মানিয়ে নিতে পারবে ফুটবলাররা? বাফুফের সভাপতি অবশ্য অস্কারের অভিজ্ঞতাকে দেখছেন বড় প্রাপ্তি হিসেবে। Now he has gone to the team and he owns the team. That is the best thing. যেটা আগে পিছনে আমি পাই নাই, ওন করার। আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজও যেটা নিয়ে আলাপ করতেই পারবেন না, সেটা হলো A to Z সব বাংলাদেশের প্লেয়ার চিনে। Because he buys player and he sells player and he uses player. So এর থেকে বড় অ্যাসেট তার কারো কোচের কিছু হতে পারে না। বাফুফের সভাপতির সঙ্গে সাফের সর্বোচ্চ চেয়ারের কর্তা এখন কাজী সালাউদ্দিন। স্বপ্ন তার নিজ হাতে দেশের ফুটবলারদের হাতে ট্রফি তুলে দেওয়ার। সাফে চ্যাম্পিয়ন হতে পারলে থাকছে বড় পুরস্কার। ওরা যদি চ্যাম্পিয়ন হয়, ওরা আশা করবে না কি পাবে, আশাও স্বপ্ন পাবে না। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দীর্ঘদিন পর আবারও বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন রূপালী পর্দার জনপ্রিয় মুখ অপু বিশ্বাস। ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের বিজ্ঞাপনের কাজ করছেন তিনি। সম্প্রতি শেষ হচ্ছে বিজ্ঞাপনটির দৃশ্য ধারণ। বিজ্ঞাপনটির নির্দেশনা দিয়েছেন হেদায়েতুল্লাহ তুর্কি। এক দশকের বেশি সময়ে প্রায় 100টি সিনেমায় অভিনয় করেছেন এই ঢালিউড কুইন, যার প্রায় প্রতিটি হয়েছে ব্যবসা সফল। বর্তমানে ওয়ালমার্টের শুভেচ্ছা দূত হয়ে কাজ করছেন অপু। সম্প্রতি শেষ করেছেন ইশাখা সিনেমার কাজ। শুটিংয়ের বিরতিতে নিজের সিনেমা প্রসঙ্গেও কথা বলেন এই নায়িকা। চলচ্চিত্রে একটা ক্যারেক্টার প্লে করতে হয়, হয়তো আর একটা মানুষকে প্রেজেন্ট করতে হয়, আর বিজ্ঞাপনের ক্ষেত্রে একটা প্রোডাক্টকে প্রেজেন্ট করতে হয়। ইলেকট্রিক পণ্য, এই পণ্যের ক্রেতা সাধারণত মহিলারাই বেশি হয়। মহিলারাই নিজেরাই কিনবে বা তারা পুরুষদেরকে কেনার জন্য উৎসাহিত করবে। এই জন্য আমাদের ব্র্যান্ডিংয়ের জন্য আমরা অপু বিশ্বাসকে সাথে নিয়ে করছি। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।